আমার এই চ্যানেলের সকল দর্শক ও শ্রোতাদের জানাই স্বাগত। আজ আমরা 2026 যে মাধ্যমিক পরীক্ষা, এই পরীক্ষাকে কেন্দ্র করে যে প্রথম দিনের যে পরীক্ষা বাংলা বিষয়ে, সেই বিষয় সম্পর্কে একটা শেষ মুহূর্তের একটা সাজেশন দেওয়ার আজকে চেষ্টা করছি। এই পরীক্ষার যে বাংলা বিষয় সেটি দিয়েই শুরু হবে, আর সেই বাংলা বিষয়ে যে লাস্ট মিনিট যে সাজেশন, সেই সাজেশনটা যদি কেউ একটু লক্ষ্য করে আর দেখে, তাহলে কিন্তু তাকে সে পুরো নাম্বারই আনতে পারবে। বিশেষ করে এখনকার দিনে সমস্ত বিষয়েই পুরো নাম্বার পাওয়া যায়, 100তে 100ই পাওয়া যায়। এবং সেই 100তে 100 পেতে গেলে বাংলা বিষয়ে কি কি করণীয়, সেগুলো কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমেই যেটা করতে হবে, প্রশ্নর যে আমাদের সর্বসাকুল্যে 11টা প্রশ্ন হবে, সেই 11টা প্রশ্নের মধ্যে একের দাগে প্রশ্ন হচ্ছে MCQ। এখানে যে 17টা প্রশ্ন আছে, এই প্রশ্নের মধ্যে শুধুমাত্র সমস্ত বইগুলো একবার পড়ে নিতে হবে ইতিমধ্যেই, আর একবার ভালো করে পড়ে নিতে হবে। এবং সেই বই পড়লেই এই প্রশ্নের উত্তর, এবং তার সঙ্গে এই 1 নম্বর প্রশ্নেই থাকে গিয়ে 8 নম্বরের একটা গ্রামার ব্যাকরণ। এবং এই ব্যাকরণের যে 4টে বিষয় থাকে আমাদের, সেটা হচ্ছে কারক বিভক্তি, সমাস, বাক্য এবং বাচ্য। এই 4 বিষয় সম্পর্কে একটু ধারণা করে নিতে হবে। আমাদের যে সাজেশন এবছর যা করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে দ্বন্দ্ব দ্বিগু এই দুটি সমাস খুবই ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে থাকছে গিয়ে যে বহু তৎপুরুষ সমাস। এই 3টি সমাসকে গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। আর এদিকে দেখতে হবে কারকের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য, কারণ লক্ষ্য করতে হবে যে গতবারে যেটা এসেছে সেটা সবই হচ্ছে অনুসর্গ প্রধান। এবারে সেটা অনুসর্গ বাদ দিয়ে অনুসর্গহীন যে কারকগুলো আছে, অর্থাৎ কর্তৃ, কর্ম, অধিকরণ ইত্যাদির উপরে গুরুত্ব দিতে হবে। এবং অকারক, দুটি যে অকারক আছে, অর্থাৎ যেগুলো কারক নয়, কারকের সঙ্গে অকারকের যে পার্থক্য সেটাও জেনে নিতে হবে। কারক হচ্ছে ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত বাক্যের, আর অকারক কিন্তু ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত নেই, সে অন্য বিশেষ্য পদের সঙ্গে তার সম্পর্কিত। সেই অকারক যেটি সম্বন্ধ এবং সম্বোধন, এই দুটিকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। তাহলে কিন্তু আমাদের এই 8 নম্বর পাওয়া যাবে। এবার 2 নম্বর প্রশ্ন উল্লেখ করতে হবে, যেখানে গল্প থেকে থাকবে 4টি প্রশ্ন, কবিতা থেকে 4টি প্রশ্ন, এবং আমাদের যে প্রবন্ধ, সে প্রবন্ধের মধ্যেও যে 2টো প্রবন্ধ আছে, সেখান থেকে 3টি প্রশ্ন এটি করতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেখানে, সেটা হচ্ছে 2-এর দাগের 4-এর এখানে 8টি প্রশ্ন করতে হয়, এবং এই 8টি হচ্ছে গিয়ে ব্যাকরণ। এই 8টি ব্যাকরণও ওই একই টপিক থেকে, অর্থাৎ কারক বিভক্তি, সমাস এবং বাক্য এবং বাচ্য, এইগুলো থেকেই ওই একই ধরনেরই 1 নম্বর প্রশ্ন। কিন্তু এখানে সংজ্ঞা দিতে পারে এবং উদাহরণ তো দিতেই পারে, কিন্তু সংজ্ঞা দিলেই উদাহরণ দিতে হবে, কিন্তু উদাহরণ দিলে সংজ্ঞা দিতে হবে না। তাই প্রত্যেকটা কারকের, প্রত্যেকটা সমাসের বাক্য এবং বাচ্যের উদাহরণ একেবারে নিখুঁতভাবে জেনে নিতে হবে। এবং বিশেষ করে যেগুলো আমাদের খুবই এবছর 2025-এ পাওয়া যায়নি, পড়েনি, যেমন যে বিষয়টা যে শূন্য যে বিভক্তি, আর শূন্য বিভক্তি এটাকে খুব লক্ষ্য করতে হবে। এবং তির্যক বিভক্তি সঙ্গে যে অন্যান্য পদের যে সম্পর্ক, অর্থাৎ যেখানে কারক এবং কারক নয়, এবং কারকের সঙ্গে এই যে বিভক্তির যে সম্পর্ক, বিভক্তির সঙ্গে অনুসর্গের যে সম্পর্ক বা বৈপরীত্য, এসব নিয়ে কিন্তু ছোটোখাটো প্রশ্ন এসে এই 8 নম্বর করতে হবে। অর্থাৎ এই 8, 8, 16, 1 নম্বরের দাগে 8 নম্বর এবং 2 নম্বর দাগের 8 নম্বর, এই 16 নম্বর যদি ব্যাকরণ ঠিক করতে পারা যায়, তা এখানে কিন্তু পুরো নাম্বারটাই তুলতে হবে। 1 এবং 2-এর দাগের প্রশ্নে প্রত্যেকটাকেই সমানভাবে গুরুত্ব দিয়ে
এবং এটা পাঠ্যাংশকে ভালো করে না পড়ে নিলে কিন্তু সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। এবার আসবে 3 নম্বর প্রশ্ন। এই 3 নম্বর প্রশ্নে প্রথমেই থাকে 2টি কবিতা থেকে আর 2টি গল্প থেকে, এবং এই 2টি কবিতার মধ্যে একটি লিখতে হবে আর 2টি গল্পের মধ্যে একটি লিখতে হবে। এবছরের যে সাজেশন করা হয়েছে তাতে আমরা যদি 3 নম্বরের প্রশ্নগুলো দেখি, সেখানে আমরা করব অভিষেক থেকে করব। কবিতার মধ্যে অভিষেক, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান, বহুরূপী এবং তার সঙ্গে থাকছে গিয়ে পথের দাবি। এই কটা প্রশ্ন করলে পরে কিন্তু আমরা ওই গল্প কবিতা থেকে এবং গল্প থেকে ওই 2টো প্রশ্নের উত্তর, অর্থাৎ 3-এর দাগের এবং 4-এর দাগের এই প্রশ্ন দুটোর আমরা উত্তর করে ফেলবো। এবং 5-এর দাগ, 5-এর দাগটি হচ্ছে ব্রড প্রশ্ন। এখানেই কিন্তু 5 নম্বরের প্রশ্ন এগুলো, এবং এই 5 নম্বর প্রশ্ন মানে 150টি শব্দ, এবং এই 150টি শব্দ করতে গেলে একেবারে গুরুত্ব দিয়ে সমস্ত রকমের প্রশ্ন করতে হবে, এবং বেশ কতগুলো প্রশ্ন আমরা ইতোমধ্যেই তৈরি করে দিয়েছি। এই বড় প্রশ্নের মধ্যে আমরা যদি গল্প থেকে করতে হয় সেখানে আমরা 2টো নেব, যেমন হচ্ছে এই 5-এর দাগের, এটা হচ্ছে কবিতা, তাহলে এই কবিতার ক্ষেত্রে আমরা করব প্রলয়োল্লাস আর আয় আরও বেঁধে বেঁধে থাকি। এখানে অনেকগুলোই প্রশ্ন আছে, ভালো করে এই টপিক দুটো দেখতে হবে। বড় প্রশ্ন, ব্রড প্রশ্নের জন্য আয় আরও বেঁধে বেঁধে থাকি এবং প্রলয়োল্লাস, এখান থেকে আমরা প্রশ্নগুলো করে রাখবো। বড় প্রশ্ন সেটা 1+4, 2+3, 3+2 এরকম ধরনের প্রশ্ন হবে। ঠিক একই রকম আবার হবে 6 নম্বর প্রশ্নটাও, অর্থাৎ এখানে গল্প থেকে সেই 5 নম্বরের প্রশ্ন, এটাও 150টি শব্দে লিখতে হবে, এটাও ব্রড প্রশ্ন। এবং এই ব্রড প্রশ্নের জন্য আমরা যে সাজেশনটা করেছি সেটা হচ্ছে জ্ঞানচক্ষু এবং পথের দাবি। জ্ঞানচক্ষু এবং পথের দাবি থেকে ব্রড প্রশ্ন সব রকম করতে হবে, এবং সব প্রশ্ন এই 2টো থেকে যদি ভালো করে প্রশ্ন করা যায় 2টো পড়বে, একটা লিখতে হবে। ঠিক কবিতার ক্ষেত্রেও তাই হলো, 2টো পড়বে একটা, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন 2টো লিখতে হচ্ছে। এবং এরপর এই যে 7 নম্বর প্রশ্ন, সেই 7 নম্বর প্রশ্ন আসছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা থেকে একেবারে কংক্রিট কয়েকটি আমি প্রশ্ন বলে দিচ্ছি, এই প্রশ্নগুলোর মধ্যেই পড়বে। যেমন, আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো। এই যে সিরাজউদ্দৌলা যেটা বলছে মসেইয়ালাকে, তাকে যে তিনি সাহায্য করতে পারছেন না ফরাসিদের, এই অংশটাকে কিন্তু ভালো করে করতে হবে। এবং এটাও কিন্তু ভাঙা প্রশ্ন হবে, এখানে 4 নম্বর প্রশ্ন 1+3 বা 2+2 এরকমভাবে প্রশ্ন হবে, বা 3+1। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই ঘসেটি বেগম মানবী না দানবী, খুব ইম্পর্টেন্ট এই 2টো প্রশ্ন হলো। 3 নম্বর হচ্ছে এইবার হয়তো শেষ যুদ্ধ। এই যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে? পলাশির যুদ্ধ। এবং এটা শেষ যুদ্ধ কেন? মানে বারবার সিরাজকে তাকে অপদস্থ করেছে, এবং ঘরের যে সমস্ত ষড়যন্ত্রকারী তাদের, যে বিশেষ করে মীর জাফর, এবং যে ঘসেটি বেগম, এদের যে, এছাড়াও জগৎ শেঠ, এরা সব রয়েছে, তাদের যে প্ররোচনা এবং তার সঙ্গে ব্রিটিশদের যে আগমন, এই জন্য এই যুদ্ধই হয়তো পলাশি যুদ্ধে শেষ হবে, এবং যুদ্ধই সিরাজের যে পতন, এবং শুধু তাই নয়, বাংলার যে ভাগ্যাকাশ সেখানে কী হবে না, পরাধীনতার একটা কলঙ্ক চিহ্ন এঁটে যাবে, এইটাই বলা হয়েছে এই যুদ্ধের কথা। আর এখান থেকে আরেকটা প্রশ্ন করা যেতে পারে যে আজও তার বুকে রক্তের তৃষা, এটা কোথা থেকে বলা, কার কথা বলা হয়েছে? মানে এখানে পলাশির কথা বলা হয়েছে। পলাশির যে প্রান্তর, নদিয়ার যে আমবাগান, যে আমবাগানে রবার্ট ক্লাইভের সঙ্গে সিরাজউদ্দৌলার যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ফল আগে থেকেই যেন সিরাজউদ্দৌলা জানতে পেরেছে। বক্তা এখানে সিরাজউদ্দৌলা, অর্থাৎ এখানে সে তার স্ত্রী লুৎফান্নিসাকে বলছে, অর্থাৎ এই যুদ্ধটা শুধু যে শেষ যুদ্ধ তাই নয়, এই যুদ্ধের মধ্যে একটা রক্ত পিপাসু পলাশি যেন অপেক্ষা করছে, এবং সেই রক্ত পিপাসা কার চাই না, সিরাজের চাই। এইভাবে এখানে আমরা এই 7 নম্বর প্রশ্নটা করব। 8 নম্বরের প্রশ্নটা আমাদের তো বেশ কয়েকটা প্রশ্ন করে রাখতে হবে 8 নম্বরের জন্য। এটা হচ্ছে গিয়ে কোনি, এই কোনি থেকে 2টো প্রশ্ন লিখতে হবে, 3টে প্রশ্ন পড়বে। এখানে বেশ কয়েকটি প্রশ্নের মধ্যে ওই যে চিড়িয়াখানায় নিয়ে গিয়েছিল খিদ্দা, এবং সেদিনকার যে কী ঘটনা ঘটেছিল সেটা, অবশেষে কোনি সাঁতার দলে জায়গা পেল, এটা একটা। এবং বিশেষ করে এখানে আরেকজন আসছে যে বিষ্ণুধর, তার যে পরিচয় এবং তার যে ভূমিকা এই গল্পে, সেটাকে লক্ষ্য করতে হবে। এটি একটা উপন্যাস যদিও। আর তারপর প্রজাপতি এরপর ডানা মিলল। প্রজাপতি কি? প্রজাপতি হচ্ছে টেলারিং শপ, এটা লীলাবতী, অর্থাৎ খিদ্দার যে ক্ষিতিশ সিংয়ের যে
স্ত্রী, সেটা এটা তৈরি করেছিল। এটা শুধু যে কৃতি সিংয়ের জন্য নয়, এটা কোনি তাকেও কিন্তু অর্থনৈতিকভাবে প্রচুর সাহায্য সহযোগিতা করেছিল এই টেলারিং সফটওয়্যার দিয়ে। এবং এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, এবং কিভাবে এই রমা যোশীকে যে যে রেকর্ড, সেই রেকর্ডটা কীভাবে ভাঙলো, এটা একটা আসবে। আর বিশেষ করে খিদ্দার চরিত্র এবং কমল, কমল মানে হচ্ছে এখানে কমিনীর যে দাদা, তার যে স্বপ্ন এবং যে স্বপ্নভঙ্গ, সেটা সম্পর্কে একটা ছোট্ট প্রশ্ন করে রাখতে হবে। এখানে 5 নম্বর প্রশ্ন, এখানেও 150টি শব্দ, সুতরাং এখানেও বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু আমি বলে দিলাম। এবং এরপর আসছে আমাদের বঙ্গানুবাদ। এটি অবশ্যই চলিত ভাষায় করতে হবে, সাধু ভাষায় নয়, সরল একেবারে চলিত ভাষায়। এবং ঠিক বাংলার যে ধরনের ভঙ্গি আছে, যেমন ইংরেজি থেকে বাংলা করতে গেলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে ইংরেজি সবসময় হচ্ছে SOV, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এটা হচ্ছে আমাদের বাংলার SOV, কিন্তু ইংরেজিতে হচ্ছে SVO, অর্থাৎ প্রথমে থাকবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যেমন উদাহরণ দিয়ে বলতে পারি যে আই এট রাইস, এটা যদি ইংরেজি হলো তাহলে এট, এই যে ভার্বটা হলো মাঝখানে ঢুকলো, SV। এখানে এস হচ্ছে সাবজেক্ট, ও হচ্ছে অবজেক্ট, আর ভি হচ্ছে ভার্ব। তাহলে ভার্বটা কিন্তু আমাদের বাংলাতে সাধারণত শেষে রাখাই উচিত, এবং খুব সহজ সরল মানে একেবারে চলিত ভাষায় এই বঙ্গানুবাদটা করতে হবে, তাহলে কিন্তু পুরো 4 নম্বরই পাওয়া যেতে পারে এখানে। তাহলে কোনিতে 10 আর বঙ্গানুবাদে 4, খুব ইম্পর্টেন্ট। এরপরই আসছে 2টি বিষয়, একটি হচ্ছে প্রতিবেদন আর একটা হচ্ছে গিয়ে ডায়লগ, যাকে বলে সংলাপ। এই প্রতিবেদন সংলাপের মধ্যে যে কোনো একটা চয়েস করাই যেতে পারে, দুটোর মধ্যে একটা লিখতে হবে। প্রতিবেদনে একটু বেশি লিখতে হয়, কিন্তু ডায়লগে একটু কম লিখতে হয়। কিন্তু প্রতিবেদনে যদি লিখতে হয় তাহলে অবশ্যই যে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে, রক্তদান, স্কুলের যে বিভিন্ন যে পুরস্কার বিতরণী সভা, অরণ্য সপ্তাহ পালন, এই যে কতগুলো লক্ষ্য করতে হবে যেগুলো হচ্ছে অবজারভেশন ডে, সেগুলো কিন্তু ডেটটাকে লিখতে হবে ঠিক তার পরের দিন, অর্থাৎ পরের দিন সংবাদপত্রে এটা প্রকাশ হবে। অর্থাৎ যদি কেউ 15 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস সম্পর্কে লেখে, এটা কিন্তু অন্য মাসে দেওয়া যাবে না, এটা 16ই আগস্ট ডেটটা দিতে হবে, যাতে পরের দিন প্রকাশ পেল এই বিষয়টা। আর ডায়লগ মানেই হচ্ছে অন্ততপক্ষে দুজনের যে ডায়লগের মধ্যে অন্তত 5টি করে ডায়লগ এক একজনের, অর্থাৎ মোট 10টা তো রাখতেই হবে, 1-2টো বেশি হলেও ক্ষতি নেই। এবং ডায়লগটা শুরু এবং শেষ এর মাঝে মূল বিষয়টাকে রেখে দিতে হবে, এইভাবে ডায়লগ লিখতে হবে। আর রচনার ক্ষেত্রে যেটি আমাদের 10 নম্বর প্রশ্ন, সবথেকে বড় প্রশ্ন, এবং এই প্রশ্নের যে শব্দ সংখ্যা সেটিও বিশাল, 400। এই 400 শব্দ সংখ্যাকে নিয়ে আমাদের যে রচনা, সেই রচনার মধ্যে আমাদের সবথেকে লক্ষ্য রাখতে হবে যে প্রথম দুটো পয়েন্ট, অর্থাৎ প্রাক কথা এবং শেষ কথা, যাকে আমরা বলি ভূমিকা এবং উপসংহার, এই দুটো বাদ দিয়ে অন্তত 6টা পয়েন্ট করার চেষ্টা করতে হবে। মোট 8টা পয়েন্টে লিখতে হবে, একটানা লিখে গেলে হবে না। এবং এখানে মনে রাখতে হবে যে শৈলীতেই কিন্তু সবথেকে বেশি মার্কস। আমাদের যে 10 নম্বরের মধ্যে 3 নম্বর থাকে তথ্য, এবং কিন্তু 7 নম্বর থাকে শৈলী, অর্থাৎ কেমনভাবে সেটা উপস্থাপন করা হচ্ছে। এবং সেই উপস্থাপন করতে গিয়ে আমরা এখানে একটা ছোটো সাজেশনও করেছি। সেই সাজেশনের মধ্যে অবশ্যই করতে হবে বাংলার উৎসব, বাংলার হচ্ছে ঋতু বৈচিত্র্য, বাংলার পর্যটন মানচিত্র, কন্যাশ্রী প্রকল্পের যে উৎকর্ষ হচ্ছে, তোমার দেখা একটি বইমেলা, এবং এর সঙ্গে থাকবে গিয়ে বর্তমান মানে মানব জীবনে জলের ভূমিকা, পরিবেশ দূষণ ও তার প্রতিকার ইত্যাদি। এই রকম কয়েকটা যদি আমরা করি রচনা প্রবন্ধ, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবেই এই 190 নম্বর প্রশ্নের আমরা উত্তর দিয়ে দিতে পারবো। এবং ভালো করে গুছিয়ে যদি ঠিকমতো আমরা লিখতে পারি, সঙ্গে লক্ষ্য করতে হবে বানান ভুল সাবধান রাখতে হবে। যদিও বানান ভুলের নাম্বার কাটা খুব নগণ্য, তবুও বানান ভুল কিন্তু মারাত্মক। বাংলা বিষয়ে বানান ভুল সচেতনতা থাকতে হবে। তার সঙ্গে প্যারাগ্রাফ, মার্জিন রাখা, অবশ্যই বাঁ দিকে ভালো মার্জিন রাখতে হবে। এবং কোনো একটা কোশ্চেন যদি শেষ হয়ে যায়, উত্তর যদি লেখা শেষ হয়ে যায়, সেখানে পরের পাতা যেতে গেলে অবশ্যই আমরা লিখব টার্ন ওভার, অর্থাৎ প্লিজ টার্ন ওভার, অর্থাৎ পরের পাতায় আবার যেতে হবে ইত্যাদি।
এরকম আমরা লিখে দিতেও পারি। আর একটা প্রশ্নের চেষ্টা করতে হবে একটা ফুল স্কেপ কাগজের মধ্যেই শেষ করতে হবে। কেবলমাত্র এই বড়ো প্রশ্ন 3টি ক্ষেত্রে একটু আলাদা, যেমন কোনির ক্ষেত্রে হয়তো 1 পাতা থেকে একটু বেশি লাগতে পারে, ওটা 2টো প্রশ্ন। ঠিক তেমনই 5-এর দাগে, যেমন 5-এর এবং 6-এর দাগের ওখানেও 5 নম্বর প্রশ্নের 2টো হয়তো 1 পাতায় না হতে পারে, পরের পাতায় একটু যেতে হতে পারে। আর যে রচনা সেটা তো কয়েক পাতাই লাগতে পারে। বাকিগুলো কিন্তু দেখতে হবে যে একটা পাতার মধ্যেই আমাদের সম্পন্ন করতে হবে। এবং অবশ্যই যেন প্রত্যেকটা পাতার যেন নিচে অন্তত 2-3 ইঞ্চি জায়গা ফাঁকা থাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ বাঁ দিকে মার্জিন এবং নিচের দিকে অন্তত কিছুটা জায়গা ফাঁকা রাখা, অর্থাৎ যেখানে যিনি পরীক্ষক খাতা দেখবেন তিনি যাতে সেখানে ঠিকমতো নাম্বারগুলো বসিয়ে যোগ বিয়োগ করতে পারেন, তার একটা সুযোগ সুবিধা করে দিতে হবে। আর পরিচ্ছন্নতাই কিন্তু এখানে একটা বিরাট বিষয়। তার কোনো নাম্বার নেই ঠিকই, কিন্তু শিক্ষকের যদি মনকে আকর্ষণ করতে হয় তাহলে পরিচ্ছন্নতা আবশ্যক। এইভাবে তোমরা তাহলে এগিয়ে চলো, পরীক্ষা দাও, মনে কোনো ভয়ের কোনো চিহ্ন রাখার দরকার নেই, সাহসিকতা অর্জন করো, এগিয়ে চলো। আজকে আমরা এখানেই শেষ করছি। মাধ্যমিক